ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু রান জাভাস্ক্রিপ্ট কোড ইন ব্রাউজার। ব্রাউজারে আমরা জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে রান করতে পারি বা আউটপুট দেখতে পারি। তো ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের কোড রান করার জন্য বা আউটপুট দেখার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, ব্রাউজারের জন্য ফাইল তৈরি করতে হবে, তারপর এই কোড এডিটরে ওপেন করতে হবে। চলুন দেখে আসি কিভাবে ফাইল তৈরি করা যায় আর পরবর্তীতে কিভাবে এটা কোড এডিটরে ওপেন করা যায়। তার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, সর্বপ্রথম আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে আমাদের দেখতে হবে এখানে টিএক্সটি ফাইল আছে কিনা। ডট টিএক্সটি যদি থাকে তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে, আর যদি না থাকে তাহলে সেটিংস থেকে এইটা ঠিক করে নিতে হবে আর কি। আর ডট টিএক্সটি না থাকলে কি হবে একটু পরে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আমি একটা ফাইল তৈরি করবো, তো এটাকে আমি রিনেম করলাম, রিনেম টিএক্সটি সহকারে করলাম। ফাইলের নাম ফর এক্সাম্পল ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে যখন আমি ইন্টারে ক্লিক করব তখন দেখতে পাবো আমার অটোমেটিক্যালি একটা ব্রাউজার এখানে চলে আসছে, ক্রোম ব্রাউজার। যদি এই টিএক্সটি ফাইলটা না থাকতো তাহলে এটা অটোমেটিক্যালি আসতো না। অনেকের এই টিএক্সটি ফাইল নাও থাকতে পারে বাই ডিফল্ট ভাবে। তো বাই ডিফল্ট ভাবে যদি টিএক্সটি ফাইল না থাকে তাহলে আমরা কি করব, এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের মাই কম্পিউটারে যেতে হবে। মাই কম্পিউটার ওপেন করার পর এখান থেকে যেতে হবে ভিউ, ভিউ থেকে যেতে হবে অপশন, অপশন থেকে আবার ভিউ, ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর কাউন্ট ফাইল টাইপ। এটা আনচেক যদি থাকে তাহলে ডট টিএক্সটি ফাইল আসবে, আর যদি এটা যদি চেক থাকে তাহলে আর আসবে না। চলুন দেখে আসি, একবার চেক করে দেখে আসি তাহলে কেমন কি ঘটনা ঘটে। আমি এটাকে চেক করে দিলাম। চেক করে দেওয়ার পরে আমি যখন আমি ফাইল তৈরি করতে যাব তখন দেখাবে আবার আমি ফাইল তৈরি করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি যখন ইন্টারে প্রেস করতেছি তখন এই আগের মতো এই বাই ডিফল্ট ভাবে ব্রাউজারটা আসতেছে না। তো এই ব্রাউজারটা না আসার কারণ কি? কারণটা হলো এই নিউ ফাইলের মধ্যে অর্থাৎ টেক্সট ডকুমেন্টের ভিতরে টিএক্সটি নাই। এই যে আমি টিএক্সটি না থাকার কারণে কি হচ্ছে, আমার এই বাই ডিফল্ট ভাবে এটা আসতেছে না। তো এইটা আসার জন্য আমাদের কি করতে হবে, এই অপশন থেকে ভিউ, ভিউ থেকে হাইট এক্সটেনশন ফর কাউন্ট ফাইল টাইপ এটাকে আনচেক করতে হবে। তাহলে আমাদের এই ফাইলটা অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। হয়তো আপনারা বলতে পারেন এটা কি আনচেক ছাড়া কি বা চেক করে কি ব্রাউজারে এটা কি ফাইল ওপেন করা যায় না? হ্যাঁ, এটাও সম্ভব। চেক ছাড়াও করা যায়, কিন্তু এই চেক ছাড়া করার জন্য একটু একটু পরিশ্রম করতে হবে, সেই একটু বাড়তি পরিশ্রম করতে হবে। বাড়তি পরিশ্রমটা কিছুই না, এখানে একটা তার জন্য আমাদের কি করতে হবে, ফাইলটাকে এখানে ওপেন করতে হবে। ওপেন করার পর ফাইল থেকে সেভ অ্যাজ এইখানে লিখতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন যদি সেভে ক্লিক করি, এই যে আমার ইন্ডেক্স ফাইলটা চলে আসছে এখানে। তো এটা আসলে কিভাবে, সেভ থাকা অবস্থায়। তো আমরা সেভ থাকা অবস্থায় যদি আমরা ইন্ডেক্স ফাইলকে ব্রাউজারে অন করতে চাই তাহলে কি করতে হবে? তো তার জন্য কি করতে হবে, এখানে সরাসরি ইন্ডেক্স ডট এইচটিএমএল না লিখে ফাইলটাকে ওপেন করে তার ভিতরে আমাদের ফাইল নেমটা ক্রিয়েট করতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা ঠিক কি ম্যান্ডেটরি, এটাকে দিতেই হবে? ইন্ডেক্স ডট এইচটিএমএল এইটা আমরা কেন ইউজ করতেছি?
কেনই বা দিতে হবে, চলুন দেখে আসি। তো আমরা যখন ফাইল তৈরি করতেছি তখন ফাইলের ভিতরে আমরা কি দিচ্ছি, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল, ফাইলের নাম আমরা দিচ্ছি কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা হলো, তো এই ফাইল তৈরি করার জন্য কিছু আমাদের রুলস মেনটেন করতে হবে। সেই রুলসটা কি, সেই রুলসটা হলো ফাইলের নাম যখন আমরা ক্রিয়েট করব তখন এখানে দেখতেছেন ইন্ডেক্সের পর একটা কি আছে, ডট আছে, তারপর এইচটিএমএল। তো ইন্ডেক্সের পর এইচটিএমএল এইটা হলো ম্যান্ডেটরি, এটা আবশ্যক, অবশ্যই এইচটিএমএল দিতেই হবে। কিন্তু ডটের আগে ইন্ডেক্স এইটা ম্যান্ডেটরি না, এর আগে আপনি যে কোনো নাম দিতে পারেন। এর আগে ইন্ডেক্স দিছি, আমি এখানে অন্য একটা নাম দিলাম, ফর এক্সাম্পল একটা ফুলের নাম দিলাম আমি, ধরেন নয়নতারা, নয়নতারা নয়নতারা ডট এইচটিএমএল। আমি এখানে যখন ক্লিক করব, ইন্টার প্রেস করব, তখন চলে আসলো। কিন্তু ডট এইচটিএমএল এইটা হলো ম্যান্ডেটরি, এটা অবশ্যই দিতে হবে। সেটা যদি না দেই তাহলে আমার ফাইল ক্রিয়েট হবে না। আমি এখানে দিলাম, ফর এক্সাম্পল আমি আবার একটা ফাইল তৈরি করলাম, আবার নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে টেক্সট, এইখানে আমি যদি নয়নতারা ডট, ফর এক্সাম্পল আর একটা ফুলের নাম দিলাম, ধরেন বেলি, ডট বেলি দিছি আমি। তো আমার এখানে কোনো ব্রাউজারের জন্য আমার ব্রাউজার ফাইল আমার এখানে ওপেন হয় নাই, কেন, আমি এখানে ইন্ডেক্স ডট আমি এইচটিএমএল দিই নাই। অর্থাৎ এইচটিএমএল ম্যান্ডেটরি, ডট এইচটিএমএল অবশ্যই দিতে হবে ফাইলটাকে ক্রিয়েট করার জন্য। তো এই ফাইল ক্রিয়েট করার পর আমাদের কাজ হলো ফাইলটাকে কি করতে হবে, আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে। ফাইল তৈরি করার পর কি করতে হবে, ব্রাউজারে ওপেন করতে হবে। আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো আমার ফাইল তৈরি হয়ে গেল। তো এখন কাজ কি, এখন কাজ হলো আমার এটাকে কোড এডিটরে ওপেন করতে হবে। কোড এডিটর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, অথবা নোটপ্যাড প্লাস প্লাস, অথবা ব্র্যাকেটস, ওয়েব স্ট্রং, এসব হলো কি কোড এডিটরে ওপেন করতে হবে। কোড এডিটর কিভাবে ব্রাউজার থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এসব বিষয়ে আলোচনা করলাম না, এটা খুবই সহজ। শুধু ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ভিএস কোড অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা ব্র্যাকেটস, দেওয়ার পরে যেটা আসবে, যেমন আমরা মোবাইলে যেমন অ্যাপস ইনস্টল করি তেমনভাবে ডাউনলোড করার পর নেক্সট দিলে আমাদের ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে তো আমার এই যে রাইট ক্লিক করলে আমার এখানে লিস্ট চলে আসবে কি কি ইনস্টল আছে। আমার এখানে দুইটা ইনস্টল আছে, একটা হলো ব্র্যাকেটস আর একটা ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোডে আমার ওপেন করতে হবে। এখানে আমি ক্লিক করলে আমার ভিজুয়াল স্টুডিও কোডে এই ফাইলটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। এখানে যা করতে হবে, এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, তারপর এর ভিতরে এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করতে হবে। এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করার জন্য HTML:5 ইন্টার দিলে আমাদের ফুল HTML স্ট্রাকচারটা চলে আসবে। তো এই HTML স্ট্রাকচারের ভিতরে জাভাস্ক্রিপ্ট ফাইলটা রেডি করতে হবে। আশা করি কিভাবে ফাইল তৈরি করতে হয়, ফাইলের নাম আমরা কিভাবে দিব বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা এইবার এইসব ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে রান করা যায় সেই বিষয়ে আমরা দেখে আসি। জাভাস্ক্রিপ্টের কোড ব্রাউজারে আউটপুট দেখার জন্য বা রান করার জন্য আমরা যেসব এলিমেন্ট ব্যবহার করতে পারি তা হলো অ্যালার্ট, console.log, document.write, টার্মিনাল দিয়ে আউটপুট দেখা গেলেও আমরা আপাতত টার্মিনাল
দিয়ে আউটপুট দেখবো না বা ব্যবহার করব না। কারণ টার্মিনাল হলো অ্যাডভান্স টপিকস। যেহেতু এটি অ্যাডভান্স টপিক, সেহেতু পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করব তখন আমরা টার্মিনালের ব্যবহার দেখাবো। আপাতত এই তিনটি এলিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে জাভা স্ক্রিপ্টের কোড আউটপুট দেখতে পারি বা রান করতে পারি, চলুন দেখে আসি। তার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হবে। আপনাদের সুবিধার্থে ফোল্ডার আগেই তৈরি করে রাখছি। যেহেতু আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করতেছি, পার্ট 2 নামে একটা ফোল্ডার রেডি করে রাখছি। তার ভিতরে index.html ফাইল রেডি করে রাখছি। তো এই index.html যে কোনো আউটপুট দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ওপেন করতে হবে। অলরেডি এটি বাই ডিফল্ট ভাবে মজিলা ফায়ারফক্স ওপেন আছে। আমরা মজিলা ফায়ারফক্স না, আমরা এটা ক্রোমে ওপেন করব। তার জন্য আমাদের রাইট ক্লিক থেকে ওপেন থেকে আমাদের ব্রাউজারটা চেঞ্জ করে ক্রোমে টাইপ করতে হবে, প্রেস করতে হবে। তারপর ফাইলটাকে আমাদের যে কোনো একটি কোড এডিটরে ওপেন করতে হবে। যে কোনো কোড এডিটরে ওপেন করলেই হবে। আমরা যেহেতু ভিএস কোড নিয়ে গত টপিকসে দেখেছি কিভাবে ভিএস কোড ওপেন করতে হয়, কিভাবে এটি ব্যবহার করতে হয়, সেহেতু আমরা এই ভিএস কোডে ওপেন করলাম। ভিএস কোডে ওপেন করার পর ভিএস কোডের মধ্যে আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা রেডি করতে হবে। এইচটিএমএল স্ট্রাকচার রেডি করার জন্য আমাদের টাইপ করতে হবে HTML:5। HTML:5 দিলে আমাদের ফুল HTML স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। এখন জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমাদের HTML ফাইলের ভিতরে আবার জাভাস্ক্রিপ্ট স্ট্রাকচারটা রেডি করতে হবে। জাভাস্ক্রিপ্ট স্ট্রাকচার রেডি করা খুব একটা কঠিন বিষয় না। তার জন্য স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, স্ক্রিপ্ট স্টার্ট, স্ক্রিপ্ট এন্ড, এই দুইটার মাঝখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। চলুন আমরা এই দুইটি ট্যাগের মাধ্যমে ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখি। আমরা সর্বপ্রথম যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালার্ট। অ্যালার্টের মাধ্যমে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড আউটপুটে দেখতে পারি, তার জন্য আমাদের লিখতে হবে অ্যালার্ট, প্রথম বন্ধনীর শুরু শেষ, তার ভিতরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা দিলেই হবে। আমরা ডাবল কোটেশনটা ইউজ করলাম। তার ভিতরে আমরা যেটা লিখবো সেটা আউটপুটে দিতে পাবো আর কি। আপাতত আমরা লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। হ্যালো জাভাস্ক্রিপ্ট এটা লিখে সেভ করে যখন আমরা ব্রাউজারে ওপেন করব, তখন দেখতে পাবো হ্যালো জাভাস্ক্রিপ্ট। এই হ্যালো জাভাস্ক্রিপ্টটা আসলো কোন জায়গা থেকে? HTML ফাইলের ভিতর থেকে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতর থেকে, অ্যালার্টের মাধ্যমে। তো অ্যালার্টের মাধ্যমে আমরা আউটপুটটা দেখতে পেলাম। অ্যালার্ট মূলত একটা পপ আপ ফর্ম, এটাকে বলা হয় পপ আপ ফর্ম। পপ আপ ফর্মের একটা সমস্যা হলো, আচ্ছা আমরা পপ আপ ফর্মটা কি সেটা নিয়ে আলোচনা করি। পপ আপ ফর্ম মূলত কোনো ক্লাসরুমের বা যে কোনো কোচিং সেন্টার বা যেটাই বলুন, ইউনিভার্সিটি বা স্কুল কলেজ যেটাই বলুন, একটা তার ভিতর থাকা একটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের মতো। হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে যখন কোনো কিছু লেখা হয় সেটা ওপেনলি, অর্থাৎ সবাই দেখতে পায়। সেই বোর্ডে কিছু লিখলে, কোনো টপিকস অথবা কোনো প্রশ্নের উত্তর বা হোমওয়ার্ক বা কারো নাম যেটাই বলেন সেটা লিখলে সেই লেখাটা সবাই দেখতে পায়। ঠিক তেমন আচরণ করে এই অ্যালার্টের আর একটি সমস্যা আছে। সমস্যাটা হলো, যদি আমরা একাধিক কোডকে লিখতে যাই, রান করতে চাই, তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। চলুন দেখে আসি কি সমস্যার সম্মুখীন হতে হবে।
এখানে আপাতত লেখা আছে এক লাইনের সিঙ্গেল লাইন কোড। আমরা যদি ডাবল লাইন অর্থাৎ আরো একটা লাইনের কোডটা লিখতে চাই, কন্ট্রোল ডি, এখানে হ্যালো জাভা স্ক্রিপ্ট লেখা আছে, আমি এখানে লিখলাম জাস্ট হ্যালো। আমি যখন এবার ব্রাউজারে ওপেন করব, তাহলে শুধু জাভা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, কিন্তু জাভা স্ক্রিপ্টের পরে লিখছি হ্যালো। তাহলে হ্যালোটা গেল কোথায়? কোডের মধ্যে কি কোনো ভুল আছে? মোটেও না, কোডের মধ্যে কোনো ভুল নেই। এটা হলো পপ আপ ফর্মের কাজ। পপ আপ ফর্ম হলে ততক্ষণ না পর্যন্ত দ্বিতীয় বা তৃতীয় বা তারও বেশি কোনো কোডকে রান করে না, যতক্ষণ না পর্যন্ত প্রথম কোডটাকে ওকে প্রেস না করা হয়। আমি এখন যদি প্রথম কোডটাকে অর্থাৎ হ্যালো জাভা স্ক্রিপ্ট এখানে দেখতে পাচ্ছি, আমি যদি ওকেতে প্রেস করি তাহলে দেখতে পাবো দ্বিতীয় লাইনটা হ্যালো। তারপরে যখন আমি প্রেস করতেছি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ তারপরে আর কিছুই নাই। তারপরে যদি আরো এক লাইনের কোড লিখতাম, হ্যালোর জায়গায় লিখলাম হাই। আমি যখন রিফ্রেশ করলাম তখন দেখতে পাচ্ছি আবারও হ্যালো জাভা স্ক্রিপ্ট। এটা প্রথম লাইন কোড, এটা দ্বিতীয় লাইন কোড, এটা তৃতীয় লাইন কোড। এরকম ভাবে যদি একাধিক কোড যদি আমি রান করতে চাই তাহলে এইভাবে আমাদের রান করতে হবে। যেহেতু এটা একাধিক কোডকে রান করার জন্য একাধিকভাবে ওকে প্রেস করতে হবে, আবার তারপরটা করতে হবে, তারপরটা করতে হবে, এটা সময় সাপেক্ষের ব্যাপার। সেহেতু এটি একটি একটি প্রবলেম আর কি। আমরা যেহেতু এটা প্রবলেম, এটা ব্যবহার করবো না এমনটা না, এটা ব্যবহার করার প্রয়োজন পড়বে, কিন্তু সব ক্ষেত্রে না। আশা করি বুঝতে পারছেন অ্যালার্টের মাধ্যমে আমরা কিভাবে আউটপুট দেখতে পারি বা কিভাবে দেখা যায়। এরপর আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো console.log। console.log এর মাধ্যমে আমরা আউটপুট কিভাবে দেখতে পারি। console.log দিয়ে আউটপুট দেখার জন্য সেম ভাবে আমরা আমাদের এই জায়গায় টাইপ করতে হবে অ্যালার্টের জায়গায় console.log। console.log console.log লিখে যখন আমি ব্রাউজারটা ওকে ওপেন করলাম, রিফ্রেশ প্রেস করলাম, কিছুই দেখতেছি না। তাহলে এবার মনে কোডের মধ্যে ভুল আছে না? যেহেতু দেখতে পাচ্ছি না, মোটেও না, এবারও কোনো কোডের মধ্যে ভুল নেই। তাহলে আমরা দেখলাম না কেন, বা কেন আমরা দেখতে পেলাম না? দেখার না দেখার কারণটা হলো console.log হলো একটা খাতার মতো। আগে যেমন বলছিলাম অ্যালার্টটা হলো ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডের মতো ওপেন, যেখানে কিছু লেখা হলে সবাই দেখতে পায়। console.log মূলত তেমন না, console.log হলো খাতার মতো। যদি কেউ কিছু খাতায় লেখে বা কেউ ডায়েরিতে কিছু লেখে, সেই লেখাটা কি সবাই আমরা দেখতে পাই? মোটেও না। সেই লেখা দেখার জন্য কি করতে হয়? সেই খাতা বা সেই ডায়েরিটাকে পৃষ্ঠা খুলতে হয়, বা যার খাতা তার কাছ থেকে অনুমতি নিতে হয়। অর্থাৎ সেই খাতা না খোলা পর্যন্ত বা ডায়েরি না খোলা পর্যন্ত সেই লেখা আমরা দেখতে পাবো না। ঠিক তেমনটাই console.log। console.log এর আউটপুট দেখার জন্য আমাদের খাতাটাকে খুলতে হবে। খাতাটা কি? খাতাটা হলো ইন্সপেক্ট এলিমেন্ট, সরি জাস্ট ইন্সপেক্ট, এটাকে এলিমেন্টও বলে। আমি ইন্সপেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কনসোলে ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছি হ্যালো জাভা স্ক্রিপ্ট। এমনকি এটা কত নম্বর লাইনে আছে সেটাও বলে দিচ্ছে, 11 নম্বর লাইনে হ্যালো জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ এটা একটি নট ওপেন সোর্স, দিস ইজ এ প্রাইভেট। এইটা দেখার জন্য কি আমাদের কনসোল ওপেন করতে হবে। কনসোল ওপেন করার জন্য ইন্সপেক্টে ঢুকতে হবে। এটা কোনো ইউজারের জন্য না, বা এটা ইউজার দেখতে পাবে না, এটা জাস্ট ডেভেলপারের জন্য যারা। চলুন এবার দেখে আসি যে অ্যালার্টের মতো আচরণ করে কিনা console.log। আমরা দেখছিলাম অ্যালার্টে যখন একাধিক কোড অর্থাৎ একাধিক লাইনে আমরা দেখতে চাচ্ছিলাম তখন বারবার ওকে বা পপ আপ ফর্ম আসতেছিল। ওকে প্রেস না করা পর্যন্ত দ্বিতীয় লাইনে কোডটা আসতো না। ঠিক তেমন আচরণ করে কিনা console.log। তার জন্য দ্বিতীয় লাইনে আমি লিখলাম জাস্ট হ্যালো। এবার সেভ করে যখন ব্রাউজারে ওপেন করব
তখন দেখতে পাবো হ্যালো জাভাস্ক্রিপ্ট হ্যালো একসাথে আসছে, কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই অ্যালার্টের মতো। অর্থাৎ আমি একাধিক কোডকে যদি আমি একসাথে আমি রান করতে চাই, এর জন্য বারবার আমার ওপেন করতে হবে না, বা বারবার বা সময়ের অপচয় হবে না আর কি। আমি সেম ভাবে তৃতীয় লাইনে আমি লিখলাম হাই, হ্যালো জায়গায় আমি লিখলাম হাই। তাহলে 3 লাইনের কোডটা কিভাবে আসে দেখে আসি। আমি যখন রিফ্রেশ করলাম 3 লাইন কোড আমরা একসাথে চলে আসছে। প্রথমটা হ্যালো জাভাস্ক্রিপ্ট, দ্বিতীয়টা হ্যালো, তৃতীয়টা হাই। অর্থাৎ অ্যালার্টের মতো সমস্যার সম্মুখীন হতে হয় নাই যে বারবার আমার ওকে প্রেস করে দেখতে হবে, তেমনটা না। কিন্তু এটা হলো জাস্ট ডেভেলপারের জন্য, এটা কোনো ইউজারের জন্য না। এই লেখাটা ইউজার দেখতে পাবে না। আশা করি console.log অ্যালার্ট এই দুইটা বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব তৃতীয় এলিমেন্ট document.write। document.write দিয়ে কিভাবে আউটপুট দেখতে পারি বা এটা কেমন আচরণ করে, এইটা দেখার জন্য সেম ভাবে আমাদের console.log এর জায়গায় document.write লিখতে হবে। console.log এর জায়গায় document.write টাইপ করতে হবে। সরি, টাইপ লিখতেছি, রাইট। আমি যখন এবার ব্রাউজারে ওপেন করে দেখবো, তাহলে দেখি কিভাবে এটা আসে। যেহেতু আমাদের console.log আমরা দেখছি কিভাবে আসে, সেহেতু এটা আমাদের আর দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এবার যখন রিফ্রেশ করতেছি তখন আসতেছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। তাহলে হ্যালো জাভাস্ক্রিপ্ট এইটাও মূলত ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডের মতোই সবাই দেখতে পাবে ওপেনলি। তার জন্য সেম ভাবে করতে হচ্ছে না। এবার দেখে আসছে যে একাধিক কোড যদি আমরা লিখি তাহলে কি অ্যালার্টের মতো আচরণ করে কিনা, যে বারবার আমার ওকে প্রেস করে দেখতে হচ্ছে, এমনটা আচরণ করে কিনা। তার জন্য আমরা দ্বিতীয় লাইনে লিখলাম হ্যালো। যখন আউটপুট দেখতে পেলাম, সরি, হ্যালো চলে আসছে। যখন আমরা document.write এর মাধ্যমে আউটপুট দেখলাম, তখন দেখলাম যে দুইটা কোড আমাদের একসাথে চলে আসছে। এর জন্য আমাদের পপ আপ ফর্মও অন হয় নাই বা বারবার আমাদের প্রেসও করতে হয় নাই, আবার এটা ওপেনলি সবাই দেখতে পাচ্ছে। তো document.write এইভাবে দেখা যায়, অর্থাৎ সবাই দেখতে পাবে, তার জন্য কোনো পপ আপ ফর্মও ওপেন করতে হবে না। যদি আমি তারপরে আরো এক লাইন লিখতে চাই, হয়, তৃতীয় লাইনে লিখলাম হয়। চলেন এবার দেখে আসি তিনটা কোড আমরা কিভাবে দেখতে পাবো এই document.write-টা কি আচরণ করে। অর্থাৎ document.write আমাদের দেখালো প্রথম লাইন হ্যালো জাভাস্ক্রিপ্ট, দ্বিতীয় লাইন হ্যালো, তৃতীয় লাইন হয়। অর্থাৎ 3 লাইন কোড আমাদের একসাথে দেখাচ্ছে। তার জন্য আমাদের পপ আপ ফর্ম অন করতে হচ্ছে না, বা কোনো খাতাও বা ইন্সপেক্টে গিয়েও দেখতে হচ্ছে না, ওপেনলি দেখতে পাচ্ছি। এইভাবে আমরা document.write। আর একটা কথা বলতে ভুলে গেছি, document.write এটা হচ্ছে ইউজারের জন্য, এটা ইউজ করলে ইউজাররা দেখতে পাবে, এটা ডেভেলপারের জন্য না। ওই console.log এর মতো ওই শুধু ডেভেলপারের জন্য না, এটা ওপেন সোর্স, সবাই দেখতে পায়। আশা করি বুঝতে পারছেন এই তিনটি এলিমেন্ট দিয়ে কিভাবে আমরা আউটপুট দেখতে পারি: অ্যালার্ট, console.log, document.write।
আমরা পরবর্তী পার্টে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো পার্ট 3, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ক্যাশ মেমোরি। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে কাজ করে, কিভাবে লিঙ্ক করে, ক্যাশ মেমোরি কি, এই বিষয় নিয়ে আমরা নেক্সট টপিকস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।